দুপুরবেলা রান্নাবান্না থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো এখানে করলা কাটা হয়েছে, তো করলা দিয়ে ডাল করব। ডালটা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে করলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ ডালের সাথে করলা যদি সেদ্ধ দিতাম না, তাহলে ভালো লাগতো না খেতে, বেশি তেতো লাগতো। একটু ভেজে নিলে ভালো লাগে। আর এদিকে দেখো মাছের ঝোল রান্না করব। তার জন্য আমি এখানে জিরে ফোড়ন দিলাম। আর তারপরে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সমস্ত কিছু দিলাম। আর এবার এর মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, একটুখানি দিলাম জিরের গুঁড়ো। আর এবার দিয়ে দিলাম একটুখানি ধনের গুঁড়ো। ব্যাস, এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর আজকে ভীষণ তাড়াহুড়ো রয়েছে, মানে সকাল থেকে আজকে দিনটা যে কিভাবে চলছে বা কিভাবে চালাচ্ছি সেটা শুধুমাত্র আমি জানি। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় না, মানে সত্যি কথা বলতে প্রচন্ড তখন দুর্বল লাগে, অনেক সময় শারীরিক দিক থেকে, অনেক সময় মানসিক দিক থেকে। কিন্তু বিশ্বাস করো, পাশে বসে যে একটা মানুষ তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু বোঝাবে যে চিন্তা কিসের, আমি তো আছি, সেই মানুষটাকে আজ অবধি পেলাম না। মানে সত্যি বলছি, সেই মানুষটাকে আজ অবধি পেলাম না। হ্যাঁ, যদি বলো উজ্জ্বল, ও সব সময় মেন্টালি আমার পাশে আছে, এটা মানতে হবে। কিন্তু ওই যে তারপরেও নিজের যে, হ্যাঁ, নিজেকে মানে একটা কষ্ট বোঝার, যেমন মানে মায়ের কথা বলছি, তো সেই রকম। তো যাই হোক, দেখো আজকে সেই একটা ভীষণ কষ্টের দিন ছিল। আজকে সত্যি শরীর আর চলছিল না। আমার কি প্রবলেম হয়েছে বলো তো? অনেকদিন ধরে তোমাদেরকে বলছি যে আমার শরীরটা ভালো যাচ্ছে না, অ্যালার্জি হচ্ছে। তো অ্যালার্জির থেকে আমার অন্য আরো হয়তো কোনো প্রবলেম হয়েছে, যেখান থেকে আমার না প্রচন্ড উঠতে বসতে মাথা ঘুরছে, আরো অনেক রকম প্রবলেম হচ্ছে। তো যাই হোক, সেগুলো বাদ দাও, সবসময় তো এগুলো বলতেই থাকি। আর ভীষণ ইচ্ছা করছে দৌড়ে গিয়ে একটুখানি যাই, মায়ের কাছ থেকে 2 দিন ঘুরে আসি, কিন্তু বিশ্বাস করো উপায় নেই। মন চাইলেও যেতে পারবো না। সবাইকে দেখি বারবারই যায়, আহ, নিজের ইচ্ছা মতো ঘুরে ফেরে খায় দায়। আমার ইচ্ছা করে মাঝে মাঝে, সবসময় তাই বলে না, কারণ সবসময় গেলে আদর যত্নটা কখনোই থাকে না। আর মাঝে মাঝে যেরকম যায় আর কি মানুষ, সেরকম গিয়ে একটু ঘোরাফেরা করবো, একটা স্বাভাবিক জীবনযাপন যাকে বলে। তো সেটা আমার দ্বারা সম্ভব নয়। 10টা বছর যেরকম, মানে সব কিছু মুখ বন্ধ করে চোখ বন্ধ করে চলছি, এই সংসারটার জন্য খাটছি। আমি বিশ্বাস করো আজও জানি না যে আমি যে এই 10টা বছর ধরে এই সংসারটার পেছনে নিজের জীবনটা, আমি কি বলবো, সবকিছু সবটুকু দিয়ে আমি চেষ্টা করছি এই সংসারটাকে বাঁচিয়ে রাখার। আমি কত মানুষ, কজনকে বোঝাতে পেরেছি এই সংসারে, আমি আজও জানি না। হয়তো সবাই বোঝে, আবার হয়তো কেউ বোঝে না, এরকম মনে হয়। তো যাই হোক, বোঝার দরকার নেই, কারণ সবাইকে যে সবাই বুঝতে হবে তার কোনো মানে নেই। এখন যে দিনগুলো পেরিয়ে এসেছি, সেই দিনগুলো হয়তো আরো কঠিন ছিল। এখন নিজের সংসার, নিজের সব হয়েছে, এখন হয়তো অনেকটা সহজ। হ্যাঁ, তবে প্রচুর খাটতে হচ্ছে। ভিডিওর বলো, আমার কাজ বলো, সংসারের কাজ বলো, মেয়েকে দেখাশোনা বলো, ও কি খাবে, ও স্কুল থেকে এসে ওর খিদে পাবে, তো সন্ধ্যাবেলা একটু কি খেয়ে পড়তে যাবে, এই সমস্ত, রাত্রেবেলা যেমন ও জামা কাপড় গুছিয়ে রাখা, তারপরে আমার সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আমাকে এডিটে বসতে হয়। এডিটটা করে রাখি, ইউটিউব, ফেসবুক সব কটা ভিডিও, শর্টস, রিলস সব সব একেবারেই এডিটে বসি। অনেকক্ষণ সময় লাগে, 2-3 ঘন্টা সময় লাগে। সেগুলো কমপ্লিট করে শুতে শুতে 12টা 1টা বেজে যায়। তারপরে আবার সেই 4:45টার সময় ওঠা। কি যে কষ্ট হচ্ছে, আমি কটা দিন একটু যদি শরীরে অভ্যাস করে নিতে পারি, হয়তো অতটা কষ্ট হবে না। হ্যাঁ, আজকে যে খাটনিটা খাটছি, হয়তো একটা দিন মেয়ে বড় হয়ে এই জায়গাটা বুঝতে পারবে, ফিল করতে পারবে। আর কি বলতো, আমি এগুলো বলতে চাই না, অন্তত আমার মেয়েকে কখনোই না, যে আমি তোর জন্য এই করেছি সেই করেছি, আমি তোর পেছনে এত খাটি, তোর জন্য এত কিছু করছি। আমি চাই যে ও যখন বড় হবে, ও যাতে নিজেই এগুলো বোঝে। কি বলতো, তোমার জন্য বা তুমি যদি কারোর জন্য করো না, কখনো বলতে নেই আমি করি আমি করি বা আমি করছি। দেখ, আমি তোর জন্য কত কিছু করছি, বা আমি ওদের জন্য কত কিছু করছি, এটা কখনোই বলতে নেই। কারণ যখন তুমি নিজের কথাটা নিজে বলবে না, তখন তোমার কথাটার গুরুত্ব কেউ দেবে না। তোমাকে ওয়েট করতে হবে সঠিক সময়ের জন্য, যখন যেই মানুষটার জন্য তুমি করছো সেই মানুষটা মুখ দিয়ে বলুক। তো একটা সময় হয়তো কম বুঝতাম, আমিও নিজে বলতাম আমি এই করছি আমি সেই করছি, তখন তারপরে এখন মনে হয় যে না, নিজের কথাটা নিজে না বলে নিজে চুপ থাকো। কেউ যদি তোমাকে বোঝে তাহলে খুব ভালো, আর কেউ যদি তোমার কষ্টটার দাম না দেয় তাহলে তো আরো ভালো।
তো এটাই এখন বুঝি। আসলে একটা সময় হয়তো অনেকটা বোকা ছিলাম। এখন যে জায়গাগুলো, যে দিনগুলো পেরিয়ে এসছি, আজকে ঠোকর খেয়ে, খেয়ে এই জায়গাটায় এসে না অনেকটা বলতে পারো, ওই যে মানুষের এক মানে বয়স হলেই ম্যাচুরিটি আসে না। মানুষ ঠোকর খেয়ে আর সেই সঠিক সময়ে যখন শিক্ষাটা নেয় তখন তার কাছে ম্যাচুরিটি আসে, মানে তার ভেতরে। তো সেটাই এখন। এখন বলতে পারো কণিকাকে মানে বোকা বানানো হয়তো অতটাও সহজ হয় না, যতটা অনেক আগে ছিল সহজ। তো এখন হয়তো নিজেকে সেই জায়গা থেকে অনেক ঠিকঠাক করেছি। এখন সেই বোকাটি আমি নই। এখন একটু চালাক হয়েছি। মানে অতটাও নয়, কিন্তু একটু সামান্য চালাক হয়েছি। নিজেদের ভালো-মন্দটা বুঝতে পারি। নিজের বা নিজের ফ্যামিলির বা আমার নিজের মানুষগুলোর ভালো-মন্দটা একটু হলেও বুঝতে পারি। তো যাই হোক, আজকে এই কথাগুলো কেন বললাম আমি সত্যিই জানি না। আজকে মনের মধ্যে অনেক কিছু ঘুরপাক খায়, অনেক অভিমান, অনেক কষ্ট, নিজের ফ্যামিলির মানুষগুলোর প্রতি অনেক রাগ, অনেক কিছু আছে। অনেক কিছু হয়, আবার ভালো লাগাও থাকে। সবকিছু মিলেমিশে থাকে। আমরা মানুষ তো। আমাদের কখন কষ্ট হয়, কখন রাগ হয় আমরা নিজেও জানি না। কিন্তু কি বলতো? যে তোমার জন্য করছে, যে তোমার সংসারের জন্য করছে, তার কাজের না মূল্য দিতে হয়। আমি এই মূল্যটাই পেলাম না। তো যাই হোক, চলো এদিকে এবার কাজবাজগুলো করছি। আজকে ছিল মেয়ের নাচের মানে অ্যানুয়াল এক্সাম। তো ওই জন্যই আর কি যা যা যেভাবে নিয়ে যেতে বলেছিল সাজিয়ে গুছিয়ে সেভাবেই আর কি নিয়ে যাচ্ছি। আজকে খেয়ে বলতে পারো আমার একটু আমি সময় পাইনি, মানে খাওয়ার সময়টা আজকে পাইনি, এখনো পর্যন্ত স্নান করিনি। আমার যে আজকে কি খারাপ অবস্থা ছিল সেটা আমি একমাত্র জানি। তো কোনো রকমে রান্না করে ওদেরকে তো খাওয়াতে হবে, কারণ ওদের জন্যই সবকিছু। এবার ওদের মুখে যদি দুটো ভাত না তুলে দিতে পারি তাহলে আমার আর আমি থাকলাম কি করে। তো তারপরে মেয়েকে এখানে সাজিয়ে দিচ্ছি। এই ড্রেসটা আগের বছরই কাটিয়েছিলাম অ্যানুয়াল এক্সামের সময়, ওর ড্যান্স নাচের স্কুলের। তো সেটাই আর কি এবছরও হয়ে গেছে। বললো এবছর হয়ে গেলে এবছরও পরিয়ে দিন, হয়তো পরের বছর পাল্টাবে বা কি আমি জানি না, পরের বছরটা পরের বছর দেখবো। আর পায়ে এবার আলতা পরিয়ে দিচ্ছি। আর এত গরম পড়েছে না, মানে বীভৎস পরিমাণে গরম পড়েছে। মানে একটা কাজ করতে গিয়ে পুরো হাঁপিয়ে মনে হচ্ছে দম বন্ধ করে এখনই যেন গেলাম। তারপরে এখানে আলতা পরাচ্ছি আর সাজুগুজু সব করিয়ে দিয়েছি। হাতে মেয়ে বলছিল মার্কার দাও, তো আমি বললাম মার্কার দেওয়ার দরকার নেই, কেউ দেয়নি আর কি। কেউ নিয়ে যায়নি যদিও মার্কার দিয়ে, কারণ ওটা শুধুমাত্র প্রোগ্রামের সময় দিতে বলে। আর ও আমাকে বলেছিল দুপাশে ম্যাম বলেছে ঝুঁটি বাঁধতে। আমি তো আগের সপ্তাহে যাইনি, সেই অনুযায়ী ঝুঁটি বেঁধেছি, বিনুনি করেছি। পরে দেখছি যে না, ঝুঁটি তো বাঁধতে বলেনি, একটা ঝুঁটি বাঁধতে বলেছে। তো যাই হোক, ও বাচ্চা মানুষ, ও আর কতটা বোঝে। আর এদিকে সব কিছু পরিয়ে টরিয়ে রেডি করে দিয়েছি। আর কোমরে বলেছিল একটা ওড়না বেঁধে দিতে, লাল ওড়না। আর এমনি যে ওড়নাটা, সে ওড়নাটা না, কোমরে বলেছিল শুধু একটা লাল ওড়না বেঁধে দিতে। এবার আমি ওর ড্রেসের সাথে যে ওড়নাটা, সেই ওড়নাটা ওড়নার মতো করে পরিয়েছি। আর অন্য একটা ওড়না কোমরে বেঁধেছিলাম। তারপরে পরে দেখলাম যে না, ওই ওড়নাটাই আর কি কোমরে বাঁধতে বলেছিল। তো পরে গিয়ে ওই ওড়নাটা খুলে রেখেছিলাম। তারপরে এক্সামের ওখানে অনেকটা সময় কাটিয়েছি। প্রায় অনেকক্ষণ সময় লেগেছে, কারণ এতগুলো স্টুডেন্ট, ওরা তো এখনো বাচ্চা, ওদের থেকেও ছোট বাচ্চারা আছে, তার ওপরেও আরো বড় দিদিরা আছে, তারপরেও অনেক বড় দিদিরা আছে। মানে স্টেপ বাই স্টেপ প্রচুর বড় ছোট সবাই মিলেমিশে প্রচুর স্টুডেন্ট। তো এই আর কি। তো এই যে রেডি হয়ে গেছে আমার মাম্মাম, সুন্দর করে যেভাবে বলেছে চোখগুলো টানা টানা করে করে দিতে। আর এই দেখো পোজ দিচ্ছে কি সুন্দর কিউট ভাবে। তো এবার কটা সেলফি টেলফি তুলবো ওর সাথে, আমিও রেডি হয়ে যাব। রেডি হয়ে তারপরে ওকে নিয়ে যাব। আর এই হচ্ছে ফুল লুক, পায়ে আলতা পরে একদম মা লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। হাতে চুড়ি পরাতে বলেছিল এই রঙের। আর ওদের যা জুয়েলারি আর কি ভারতনাট্যমের, সেগুলোই। তো চলো এবার যাওয়া যাক। ওকে বললাম তুমি এবার একটু বসো, আমি একটু রেডি হয়ে নিই। তো আবার ঘুরে পেছনে চুল মানে ঝুঁটি দেখাচ্ছে, কিভাবে চুল বেঁধেছে, বিনুনি দেখাচ্ছে সব।